বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব ৫ দশকেরও বেশি সময়ের পরীক্ষায় গড়ে ওঠা এক নির্ভরতার নাম। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তির উপর দাঁড়িয়ে সময়ের পরিক্রমায় এ সম্পর্ক আজ পৌঁছেছে কৌশলগত অংশীদারিত্বের অনন্য উচ্চতায়। উন্নয়ন, প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির বহুমাত্রিক গল্প নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা বেজিং এক্সপ্রেস, চ্যানেল 24 এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির যৌথ প্রযোজনায় আমরা তুলে ধরছি দুই দেশের অগ্রযাত্রা, সম্ভাবনার সব গল্প। সঙ্গে আছে আমি লুৎফর কবির। চীন ও বাংলাদেশের মধ্যে ফ্যাশন, টেক্সটাইল ও সংস্কৃতির পারস্পরিক বিনিময়কে আরও এগিয়ে নিতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক বিনিময় ও ফ্যাশন প্রদর্শনী। বিজেএমই কনফারেন্স সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে উঠে আসে দুই দেশের ঐতিহ্য, পোশাক, নকশা ও সমকালীন ফ্যাশনের নানা দিক। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ সৃজনশীল শিল্পের নতুন সহযোগিতার সুযোগ তৈরি করবে। চীনা ঐতিহ্যবাহী সিল্ক ও আধুনিক ফেব্রিকে বাংলাদেশি তরুণ তরুণীদের ক্যাটওয়ার্ক, সঙ্গে ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠা দুই দেশের সুরের অপূর্ব মূর্ছনা। ক্যাটওয়ার্কের এই রঙিন আলোছায়ায় সম্প্রতি বিজিএমইএ কনফারেন্স সেন্টারে ফুটে উঠল বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক ও ফ্যাশন সহযোগিতার এক নতুন দৃশ্যপট। পোশাক, সঙ্গীত, নকশা, ঐতিহ্যের পারস্পরিক স্থানান্তরের মধ্য দিয়ে সূচনা হল দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের। অনুষ্ঠানে চীনা ও বাংলা পোশাকের নকশা ও সংস্কৃতির সমন্বিত উপস্থাপনা ছিল অন্যতম আকর্ষণ। এতে বাংলাদেশের তরুণ ফ্যাশন শিক্ষার্থীদের নকশা ভাবনা, চীনা নকশায় বাংলাদেশের সংস্কৃতির প্রভাব এবং দুই দেশের সঙ্গীত ঐতিহ্যের সমন্বয়ে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। প্রথমবার চাইনিজ ড্রেস পরলাম, অ্যান্ড চাইনিজ যারা ছিল তারা খুবই আন্তরিকতার সাথে আমাদের র্যাম্প ওয়াকে খুব হেল্প করছে। রাইট নাও আমরা চাইনার সাথে কাজ করতে পেরে খুবই মানে ভালো লাগছে আমাদের কাছে। অনুষ্ঠানে চীনের বিখ্যাত মডেল এবং এলিগেন্ট উইমেন্স কলেজের প্রেসিডেন্ট পাই মেই বলেন, বাংলাদেশে এসে স্থানীয় সংস্কৃতি ও মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তার জন্য অত্যন্ত আনন্দের। আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত যে আমাকে আন্তর্জাতিক ইমেজ অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করা হয়েছে। এটি আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত। চেচিয়াং সাইটেক ইউনিভার্সিটির ভাইস ডিন অধ্যাপক সু ছিউচিয়ে বলেন, একজন ডিজাইনারের জন্য নিজের দেশের পাশাপাশি অন্যান্য দেশের সংস্কৃতি সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ডিজাইনারকে সংশ্লিষ্ট দেশের বাজার ও ভোক্তার চাহিদা সম্পর্কেও ধারণা রাখতে হবে। নকশা যেমন নান্দনিক হতে হবে, তেমনি তা বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। চমৎকার পরিবেশনা দেখে মুগ্ধতা প্রকাশ করেন চায়না একাডেমি অব আর্টের অধ্যাপক চেং চুসিন। বিভিন্ন দেশের মানুষের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি সংস্কৃতি, শিল্প ও সৃজনশীলতার বিনিময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান পরিদর্শন শেষে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ফ্যাশন, সংস্কৃতি, উদ্ভাবন ও টেক্সটাইল খাতে পারস্পরিক বিনিময় আরও বাড়ানো প্রয়োজন। বাংলাদেশের শিক্ষার্থী ও অধ্যাপকদের চীন সফরের আরও সুযোগ তৈরি হলে দুই দেশের মধ্যে সংস্কৃতি, ফ্যাশন ও টেক্সটাইল বিষয়ে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হবে। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট শিল্প খাতের ব্যক্তিদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় বাড়াতেও হবে। আয়োজকদের প্রত্যাশা, এই সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির মাধ্যমে চীন ও বাংলাদেশের ফ্যাশন, টেক্সটাইল ও সংস্কৃতি ভিত্তিক সহযোগিতা আরও বিস্তৃত হবে। বিশেষ করে তরুণ ডিজাইনার, শিক্ষার্থী, গবেষক ও শিল্প বিশেষজ্ঞদের মধ্যে নিয়মিত বিনিময় আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের ফ্যাশন ও সংস্কৃতির পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে চীনের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের নানা অনুষঙ্গ এবার প্রদর্শিত হল বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় জাদুঘরে। রেশম, জাতিগত পোশাক, কারুশিল্প ও ঐতিহ্যবাহী নকশায় উঠে এসেছে চীনের হাজার বছরের সাংস্কৃতিক বৈচিত্র্য। চীন ও বাংলাদেশের পারস্পরিক যোগাযোগ আরও গভীর করার লক্ষ্যেই দর্শনার্থীর সামনে তুলে ধরা হয় দেশটির রেশম শিল্পের অনন্য ইতিহাস।
বিস্তারিত প্রতিবেদনে। পারস্পরিক সভ্যতার সাংস্কৃতিক প্রসার এবং জাতিগত পোশাকের আন্তর্জাতিক যোগাযোগ শীর্ষক সাংস্কৃতিক এ আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরে। প্রদর্শনীতে গুরুত্ব পায় চীনের ঐতিহ্যবাহী পোশাক, কারুশিল্প, রেশম শিল্প এবং সাংস্কৃতিক সংরক্ষণ। এর মধ্য দিয়ে বাংলাদেশের দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয় চীনের সংস্কৃতির নানা দিক। বাংলাদেশে এবার আমার প্রথম সফর, আর ঢাকায় এমন প্রদর্শনীতেও এবারই প্রথম অংশ নিয়েছি। চীনের সংস্কৃতি, বিশেষ করে জেজিয়াং অঞ্চলের সংস্কৃতি ও রেশমের ঐতিহ্য এখানে তুলে ধরতে পেরে আমরা আনন্দিত। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা সবার সামনে চীনের রেশম ও এর অনন্য নকশা তুলে ধরতে চেয়েছি। এখানে যে রেশম সামগ্রী দেখছেন সেগুলোর মাধ্যমে আসলে চীনের সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। এই প্রদর্শনীর অন্যতম লক্ষ্য পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময় বাড়ানো। ভিন্ন ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়ে প্রদর্শনীকে প্রাণবন্ত করে তোলেন বিখ্যাত মডেল ও এলিগেন্ট উইমেন্স কলেজের প্রেসিডেন্ট পাই মেই। এই আয়োজনে অংশ নিতে পেরে আমি গর্বিত। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে চীনের প্রবীণ অর্থনীতির বিকাশ এবং মধ্য ও প্রবীণ বয়সী মানুষের ইতিবাচক জীবনযাপন বিশ্ব দরবারে তুলে ধরে ভালো লাগছে। একই সঙ্গে বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক বৈচিত্র্য চীনের মানুষের কাছে তুলে ধরার সুযোগ পেয়েছি। আয়োজনে প্রদর্শিত হয়েছে জার্নাল অব সিল্ক এর ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ আর্কাইভ প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীরা চীনা শিল্পকর্মের ইতিহাস ও সংস্কৃতি জানারও চেষ্টা করেন। এ আয়োজনের প্রধান আয়োজক বাংলাদেশের RTM আল কবির প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চীনের জেজিয়াং সাইটেক বিশ্ববিদ্যালয়। সহ আয়োজক বাংলাদেশ হেরিটেজ রিসার্চ অ্যান্ড প্রফেশনাল ইনস্টিটিউশন, জেজিয়াং সাইটেক ইউনিভার্সিটির স্কুল অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং জার্নাল অব সিল্ক। সহযোগিতায় রয়েছে চীনা এথনোলজিক্যাল অ্যাসোসিয়েশন সহ সংশ্লিষ্ট গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশে বিদ্যুৎ সংকটের কারণে আরএমজি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। শিল্প কারখানার ছাদে সৌরবিদ্যুৎ বা রুফটপ সোলারের উপর গুরুত্ব দিচ্ছেন তারা। এ খাতে চীনা বিনিয়োগ ও প্রযুক্তির ব্যবহারে রয়েছে বড় সম্ভাবনা। এ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৫ম বাংলাদেশ চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরাম। বাংলাদেশের শিল্প কারখানায় ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে চীনা প্রযুক্তি, বিনিয়োগ ও অভিজ্ঞতা কাজে লাগানোর বড় সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে বিদ্যুৎ ব্যয় কমানো এবং সবুজ উৎপাদন নিশ্চিত করতে চীনের বিনিয়োগকে সম্ভাবনাময় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়ালগের আয়োজনে ৫ম বাংলাদেশ চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামে শিল্প খাতে সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। ফোরামে তুলে ধরা গবেষণায় দেখা যায় দেশে প্রায় ৩,৩২০টি আরএমজি কারখানার ছাদে প্রায় ১,৭৬৮.৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র রুফটপকে ইউজ করে মাত্র $200 মিলিয়ন নিচে টাকা দিয়ে এটা সম্ভব। 500-র মতো কারখানা রয়েছে, আউট অফ 3000 ফ্যাক্টরির মধ্যে 500 কারখানা রয়েছে যারা ইনভেস্টমেন্ট রেডি। এর বাইরে আরো প্রায় 1300-র মতো ফ্যাক্টরি রয়েছে যারা সাপোর্ট পেলে তারা যেতে পারে। গবেষণা অনুযায়ী সাদ সোলার থেকে বড় কারখানার প্রায় 40%, মাঝারি 30% এবং ছোট কারখানার প্রায় 38% বিদ্যুৎ চাহিদা পূরণ সম্ভব। রুফটপে চাইনিজ ইনভেস্টমেন্ট যেটা, সো এখানে চাইনিজ ইনভেস্টমেন্ট কে আনা জরুরি। আমি অবশ্যই বলবো এটা খুবই ভালো একটা উদ্যোগ। বাইরের ইনভেস্টমেন্ট না আনা ছাড়া আমাদের তো কোনো গতি নাই। চীনের জন্য এ খাতে রয়েছে বিশেষ সুযোগ। সৌর প্যানেল, ইনভার্টার, ব্যাটারি প্রকল্প ব্যবস্থাপনা ও অর্থায়নে চীনা প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের আরএমজি খাতে সেই প্রযুক্তি ও মূলধন যুক্ত হলে বড় পরিসরে রুফটপ সোলার সম্প্রসারণ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চায়না আমাদের কিন্তু ওয়ান অফ দ্য টপ নাম্বার ইন FDI সোর্স। সো ডেফিনেটলি সেটা চাইনিজ ইনভেস্টরদের জন্য প্রযোজ্য এবং একই সাথে রিনিউয়েবল সেক্টরের জন্য প্রযোজ্য। ফোরামে একটি বড় শিল্প কারখানায় বাস্তবায়িত 29 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্পের অভিজ্ঞতাও তুলে ধরা হয়। 3 ধাপে বাস্তবায়িত প্রকল্পটি কারখানাটির মোট জ্বালানির চাহিদার প্রায় 6% পূরণ করছে। এই যে অপেক্সে এই মডেলে করবে
এতে সে যদি অতটুকু আউটপুট না পায়, বাজে প্যানেল দিয়ে আর বাজে ইনভার্টার দিয়ে তারই তো লস হবে। গবেষণায় দেখা গেছে বর্তমানে রুফটপ সোলার প্রকল্পের প্রায় 94% নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে চীনের প্রযুক্তি ও বিনিয়োগ সক্ষমতাকে বাংলাদেশের ছাদ ভিত্তিক সোলার সম্ভাবনার সঙ্গে যুক্ত করা গেলে শিল্প খাতে জ্বালানি ব্যয় কমানোর পাশাপাশি দুদেশের নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সম্প্রতি হয়ে গেল সিনো বাংলাটে 2026 এবং চীনা প্রতিষ্ঠানের চাকরির মেলা। 31টি চীনা প্রতিষ্ঠানে 430টির বেশি চাকরির সুযোগ নিয়ে আয়োজিত এ মেলায় দেশের তরুণদের ব্যাপক উপস্থিতি ছিল। চাকরির পাশাপাশি ছিল দুই দেশের সংস্কৃতি ও বন্ধুত্বের নানা আয়োজন। চীন বাংলাদেশের বন্ধুত্বের নতুন সেতু বন্ধন, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ আর দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন, এই তিনের সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কেন্দ্রে হয়ে গেল সিনো বাংলাডে 2026 ও চীনা প্রতিষ্ঠানগুলোর চাকরি মেলা। সোমবার সকাল 10:30টায় শুরু হওয়া দিনব্যাপী আয়োজনে বাংলাদেশের তরুণদের জন্য 430টিরও বেশি চাকরির সুযোগ নিয়ে অংশ নেয় বাংলাদেশে কার্যরত 31টি চীনা প্রতিষ্ঠান। আমরা এমন তরুণ ও মেধাবীদের খুঁজছি যারা দায়িত্ব নিতে আগ্রহী, নতুন কিছু শিখতে চান এবং আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদে বেড়ে উঠতে চান। আমরা তাদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে চাই। চায়না সাউদার্ন এয়ারলাইন্স বাংলাদেশের 4টি পদে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। মেলায় সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সিভি জমা দেওয়ার সুযোগ পেয়েছেন চাকরি প্রত্যাশীরা। একই সঙ্গে বিভিন্ন পদের যোগ্যতা, ক্যারিয়ারের সম্ভাবনা ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানার পাশাপাশি ঘটনাস্থলে প্রাথমিক বাছাই সাক্ষাৎকারেও অংশ নেন তারা। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অবশ্যই একটা সুবর্ণ সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল এ চাকরি মেলা। তবে আয়োজনটি শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ ছিল না। চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী সিংহ নৃত্য ও থাইচি প্রদর্শনীতে ছিল উৎসবের আমেজ। সাংস্কৃতিক জোনে চীনা ক্যালিগ্রাফি ও চা পরিবেশনের মতো ঐতিহ্যবাহী কর্মকাণ্ডে অংশ নেন দর্শনার্থীরা। আয়োজনে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সিনো বাংলা ফ্রেন্ডশিপ স্কলারশিপ অ্যান্ড বার্সারি অ্যাওয়ার্ড। এটি চীনা প্রতিষ্ঠান ও বাংলাদেশের মেধাবী তরুণদের মধ্যে সংযোগ তৈরির পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বোঝাপড়ার একটি সেতু। বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা এবং পিপল টু পিপল কানেকশন আরও বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ কাজ করতে চায় বলে জানিয়েছেন ডাকসুর ভাইস প্রেসিডেন্ট সাদিক। আশা করছি আমাদের শিক্ষার্থীরা তাদের সিভি দিয়েছে এবং যোগ্য প্রার্থীদেরকে এখানে বাছাই করা হবে এবং আশা করছি এই ধরনের আয়োজনগুলো আমরা অব্যাহত রাখব। একই আয়োজনে তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দক্ষতা উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা স্মারক সই করে হুয়াওয়ে। এছাড়া অনুষ্ঠানে চীন সরকারের পাওয়া সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেওয়া হয় প্রি ডিপার্চার সংবর্ধনা। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশে বদলে যাচ্ছে কাজের ধরন ও দক্ষতার চাহিদা। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব দিচ্ছে চীন। এ বিষয়ে চীনের অভিজ্ঞতা ও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে ঢাকার বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল বিশেষ কর্মশালা, যেখানে এআই যুগে দক্ষ কর্মশক্তি গঠনে শিক্ষা সংস্কারের নানা দিক তুলে ধরেন চীনা বিশেষজ্ঞ। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নতুন বিশ্বে দক্ষ জনশক্তি তৈরিতে জোর দিচ্ছে চীন। এ বিষয়ে চীনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ বিষয়ে সংস্কার চালাচ্ছেন দেশটির বিশেষজ্ঞরা। এ নিয়ে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট IERA হয়ে গেল এক কর্মশালা, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা যুগে দক্ষ জনশক্তি তৈরি এবং চীন থেকে কিভাবে এ বিষয়ে শিক্ষা নেওয়া যায় এ প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর ছেং লি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শহীদ সাদাত আলী কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এর বিষয়বস্তু ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দক্ষ কর্মশক্তি নির্মাণ, চীনের বৃত্তিমূলক শিক্ষা সংস্কার এবং তার শিক্ষা।
এতে অংশ নেন ঢাবির IER-এর শিক্ষার্থীরাও। সেন্টার ফর চায়না স্টাডিজ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজক ছিল। Especially vocational education is a strength discipline of East China Normal University. সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা বাংলাদেশ সম্পর্কে তার এমন ইতিবাচক বক্তব্য শুনে উচ্ছ্বসিত। ডক্টর চেংলি তার বক্তব্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিশ্বে আজ কতটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের শিক্ষার্থীদের চীনে অধ্যয়নেরও আমন্ত্রণ জানান। তিনি তুলে ধরেন কিভাবে কারিগরি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এগিয়ে যাচ্ছে চীনের শিক্ষা ব্যবস্থা এবং পরবর্তীতে কর্মক্ষেত্রেও তারা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। এটা শুধু শিক্ষার বিষয় নয়, কখনো কখনো একসঙ্গে অর্থনীতি, সমাজ, কর্মসংস্থান, ব্যবস্থাপনা সহ আরও নানা বিষয়ের সম্পর্ক থাকে। তাই আমরা দেখতে পাচ্ছি যখন বৃত্তিমূলক ব্যবস্থা গড়ে তুলি তখন এক ধরনের দক্ষতার পরিবেশও তৈরি করে। চীনে বর্তমানে 11,000-এর বেশি ভোকেশনাল প্রতিষ্ঠান ও প্রায় 3,50,00,000 শিক্ষার্থী রয়েছেন। আধুনিক শিল্পে নতুন নিয়োগপ্রাপ্তদের 70% বেশি এই খাত থেকে আসেন বলেও জানান তিনি। বাংলাদেশে 7 কোটির বেশি শ্রমশক্তি থাকলেও তরুণ বেকারত্ব ও দক্ষতার ঘাটতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। শিক্ষার্থীদের সামনে এই বিশেষজ্ঞ তুলে ধরেন একসময় নিজ দেশের জনসম্পদকে কিভাবে কাজে লাগাতে পারে। আমরা শুধু অন্য দেশের অভিজ্ঞতা গ্রহণ করিনি, সেই অভিজ্ঞতাকে আমাদের স্থানীয় বাস্তবতা ও নিজস্ব জ্ঞানের সঙ্গে সমন্বয় করেছি। এখন আমরা চীনের অভিজ্ঞতা অন্য দেশের সঙ্গে ভাগ করতে পারি, তবে স্থানীয় মানুষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও তাদের নিজস্ব বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব অভিজ্ঞতা গ্রহণ ও প্রয়োগ করতে হবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে একমত প্রকাশ করেন ঢাবির IER-এর অধ্যাপক ফজলুর রহমানও। চীন ও বাংলাদেশের প্রাথমিক শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা নিয়ে তিনি আমাদের সামনে কিছু বিষয় তুলে ধরেছেন। বাংলাদেশের ক্ষেত্রে আমরা চীনের এই মডেল বা ধারণাটি কাজে লাগাতে পারি। আমরা কিছু জায়গায় আমাদের পাঠ্যসূচিতে পরিবর্তন আনতে পারি যেন ভবিষ্যতে চাকরির বাজারে আরও সহজভাবে জায়গা করে নিতে পারে শিক্ষার্থীরা। এক ঘন্টার কর্মশালার সবশেষে ছিল প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠান শেষে ডক্টর চেংলির হাতে তুলে দেওয়া হয় উপহার। ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্ত। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।